দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আলোচনায় নিয়ে আসবো উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 4th অধ্যায়। আজকের অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। তবে আমরা যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে আলোচনা করব, তখন সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে একটি ক্লাসে আলোচনা করা অনেকাংশে অসম্ভব। এ কারণে আমি স্পেসিফিকভাবে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের জীবনধারা সম্পর্কে আলোচনার প্রয়াস করব। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমেই জানা দরকার আজকের আলোচনাটি প্রায় সর্বাংশে নৃতাত্ত্বিক। তোমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমরা কেন নৃবিজ্ঞানের বিষয় নিয়ে কথা বলব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের একটি পূর্ণাঙ্গ পাঠ। সমাজের এই পূর্ণাঙ্গ পাঠ দানকালে আমাদের একথাটিও জানা দরকার, নৃবিজ্ঞানের গবেষণা কর্ম অনেক সময় সমাজকে নিয়ে আলোচনার ক্ষেত্রে সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়। আমাদের এটিও জানা দরকার, নৃবিজ্ঞান মাইক্রো লেভেলে বা ক্ষুদ্র পরিসরে মানুষ সম্পর্কে পরিপূর্ণ বিজ্ঞানসম্মত আলোচনার প্রয়াস পায়। অন্যদিকে সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনার প্রয়াস পায়। একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি, মানুষ ছাড়া যেমন সমাজ হতে পারে না, তেমনি মানুষ হচ্ছে সমাজেরই সদস্য এবং সমাজের অবশ্যম্ভাবী সদস্য হিসেবে তার দৈনন্দিন আচার আচরণ, বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম, উৎসব অনুষ্ঠান এবং অন্য যে কোনো কাজে অংশগ্রহণ করতে হয়। এই অংশগ্রহণের প্রাক্কালে আমাদেরকে অবশ্যই সমাজের কোনো না কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠান বা কোনো না কোনো উপাদানের সাথে, বিশেষ করে সমাজ কাঠামো উপাদানের সাথে সংশ্লিষ্ট থাকতে হয়। এ কারণে নৃতাত্ত্বিক প্রসঙ্গে আলোচনা করলেও সার্বিক বিচারে আজকের আলোচনার বিষয়টি সমাজতত্ত্বের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে
একটু ব্যতিক্রমী পন্থায় আজকের অধ্যায়টি আলোচনা করতে চাই। আমি পূর্ববর্তী কয়েকটি ক্লাসে প্রথমে মূল বিষয়ে আলোচনা করে পরবর্তীতে উদ্দীপক এবং তৎসংশ্লিষ্ট প্রশ্নগুলো নিয়ে কথা বলেছিলাম। তবে আজকে আলোচনার শুরুতেই আমি উদ্দীপক প্রসঙ্গটি নিয়ে আসব এবং তৎসংশ্লিষ্ট প্রশ্নগুলো নিয়ে আসব। আমার আজকের ইচ্ছাটা এরকম হওয়ার একটি কারণ, আমরা যদি উদ্দীপক এবং প্রশ্নগুলো বলে ফেলি এবং পরবর্তীতে মূল প্রসঙ্গ নিয়ে কথা বলি, তাহলে ওই মূল প্রসঙ্গের ভিতরেই তোমরা তোমাদের প্রত্যাশিত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এটি এক ধরনের মজাদার বিষয় হয়ে উঠতে পারে। মনে রাখা দরকার, শিক্ষাদান একটি আর্ট। আমরা যে যত বেশি এই আর্ট বা কলা অনুসরণ করতে পারব, আমি বিশ্বাস করি শিক্ষার্থী বন্ধুদের কাছে পাঠ গ্রহণটি ততটাই আনন্দদায়ক হবে। এ প্রসঙ্গে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা যেতে পারে। তোমরা যারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রবন্ধটি পড়েছ, তোমরা নিশ্চয়ই জানতে পারবে বা তোমরা অবগত আছো তার শিক্ষা দর্শনের একটি জায়গায় এরকমই একটি অভিব্যক্তি আছে। আমি শিক্ষক, ছাত্রছাত্রীদের সাথে কোনো গাছতলায় আমার সাথে কথা হচ্ছে, সেখানেই পাঠদান এবং গ্রহণ প্রক্রিয়া চলতে পারে অনুকূল পরিবেশে। আমি হয়তো কোনো বৈঠকখানায় আছি, সেখানে বসেও লেখাপড়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বোঝাশোনার কাজটি হতে পারে। এটি অত্যন্ত আনন্দের। শুধুমাত্র শ্রেণীকক্ষের চার দেয়ালের ভিতরেই একজন শিক্ষক লেকচার দিবেন এবং আমরা যারা শিক্ষার্থী হয়ে আসবো তারা শুনব, শিক্ষা দান এবং গ্রহণের বিষয়টি আদতে এরকম নয়। এজন্যই তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য চীন দেশ পর্যন্ত যাওয়ার কথা বলেছেন। আমরা অনেকেই জানি দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জনের কথা বলেছেন অনেক মনীষী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে করোনার অতিমারিতে আমরা শিক্ষা গ্রহণের জন্য অনেক রকম হাহুতাশ করছি, কিন্তু আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক, গুগল বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষার অনেক উপকরণ আমাদের ঘরে বসেই পেয়ে যাচ্ছি। এটি কিন্তু কম সৌভাগ্যের বিষয় নয়। শুধুমাত্র দরকার আমার নিষ্ঠা, আমার মনোযোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
অন্য প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে আমি এখন তোমাদের সামনে উদ্দীপকটি উপস্থাপন করছি। আজকের উদ্দীপক: বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বসবাস করে। এসব নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারায় স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পূর্বপুরুষদের নাম পাখানবা। এদের প্রধান খাদ্য ভাত। তাদের তৈরি তাঁত বস্ত্র অত্যন্ত প্রসিদ্ধ। এ সংশ্লিষ্ট 4টি প্রশ্ন যথাক্রমে: মানবজাতি কয়টি নৃগোষ্ঠীতে বিভক্ত? খ নম্বর, বাঙালি জাতির নৃগোষ্ঠীগত পরিচয় ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো। এবং উচ্চতর দক্ষতায় আমরা যে প্রশ্নটি পাই সেটি হল, উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও বিবাহ ব্যবস্থার সাথে রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও বিবাহ ব্যবস্থার কি কোনো পার্থক্য রয়েছে? বিশ্লেষণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল উদ্দীপক এবং তৎসংশ্লিষ্ট প্রশ্ন। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করতে গেলে একটু পিছনে ফিরে যেতে হবে। তার অর্থ হল, আমাদেরকে প্রথমেই জানতে হবে নৃগোষ্ঠী আসলে কি। তারপরে আমাদের জানতে হবে এর প্রকারভেদ। এরপরে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, মণিপুরী সম্প্রদায় বা এই যে রাখাইন সম্প্রদায়ের কথা বললাম, বিশেষ করে রাখাইন সম্প্রদায়ের পরিবার এবং বিবাহ ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। তো নৃগোষ্ঠী হল সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী এবং স্বতন্ত্র দৈহিক বৈশিষ্ট্য সম্পন্ন একদল মানুষ। এই বক্তব্যের সপক্ষে কথা বলেছেন ব্রিটিশ নৃবিজ্ঞানী এডওয়ার্ড বার্নার্ড টেইলর। আরও কয়েকজন নৃবিজ্ঞানী, জন এম শিফার্ড, আর.টি. শিফার, জেভিএস হোলচান, এই 3জন নৃবিজ্ঞানী যে বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করেছেন সেটি হল, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতগুলো দৃষ্টিগোচর দৈহিক বৈশিষ্ট্য থাকবে নৃগোষ্ঠীর ভিতরে। তাহলে আমরা মোটা দাগে বা বেশ গ্রহণযোগ্যভাবে অধিকাংশ নৃতাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে যে কথাটি বলতে পারি সেটি হলো এরকম: নৃগোষ্ঠী হলো এমন একটি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে, যাদের নিজস্ব ভাষা, জীবনধারা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এরা মনে করে তারা অন্য নৃগোষ্ঠী থেকে স্বতন্ত্র। তাহলে এখানে সাধারণ সংজ্ঞায় আরেকটি উপাদান সংযুক্ত হয়েছে, সেটি হলো ভৌগোলিক।
ভৌগোলিক জায়গাটি থাকবে, সাধারণ দৈহিক বৈশিষ্ট্য থাকবে, সুনির্দিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য থাকবে। এরকম বৈশিষ্ট্য বা এরকম ধরনের ক্যাটাগরি আমরা যখন কোনো মানুষের ভিতরে দেখতে পাব, তাদেরকে আমরা একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনার এখনো অনেক বাকি। আমরা নৃগোষ্ঠী সম্পর্কে আরও আলোচনা করতে পারি, কিন্তু আমরা নৃগোষ্ঠী সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জনের পরেই আমরা একটু দৃষ্টি দিতে চাই নৃগোষ্ঠীর ধরন বা প্রকরণ নিয়ে। আঞ্চলিকতার ভিত্তিতে, ভৌগোলিক ভিত্তিতে, গায়ের রং বিবেচনায়, মাথা চোয়াল করটিতত্ত্ব বিবেচনায়, মুখাবয়ব ও অভিক্ষেপের ভিত্তিতে আমরা নৃতাত্ত্বিক বিভাজনগুলো নিয়ে আসতে পারি। আঞ্চলিকতার ভিত্তিতে 4 ধরনের বিভাজন লক্ষ্য করা যায়: আমেরিকান, ইউরোপীয়, এশীয় এবং আফ্রিকান। ভৌগোলিক ভিত্তিতে যে বিভাজনটি পাওয়া যায় সেটি হলো অস্ট্রেলীয়, ভারতীয়, মাইক্রোনেশীয়, মেলানেশীয়, পলিনেশীয়। গায়ের রং বিবেচনায় যে বিভাজনটি আসে তা হল ককেশীয়, মঙ্গোলীয়, বাদামি, আমেরিকান, আফ্রিকান, এইগুলো। মাথা চোয়াল এবং করটিতত্ত্ব বিবেচনায় যে বিভাজনটি সামনে আসে সেটি হল অস্ট্রেলীয়, আফ্রিকান, আন্দামান, ইউরোপীয়, পলিনেশীয়, গ্রিনল্যান্ডীয় এবং দক্ষিণ আফ্রিকীয়। মুখাবয়ব ও অভিক্ষেপের ভিত্তিতে আমরা 4টি শ্রেণী পাই। একটি হলো ককেশীয়, একটি মঙ্গোলীয়, একটি ইথিওপীয় এবং আরেকটি হলো হটেন্টন। তাহলে আমরা বুঝতে পারি বন্ধুরা যে নৃগোষ্ঠীর এই 5টি ধরন। তবে অধিকাংশ নৃতাত্ত্বিক দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে সার্বজনীন সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটি হল ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রীয় এবং অস্ট্রেলয়েড। ককেশীয় কারা? যাদের মাথা লম্বা, মুখ সরু, নাক চিকন, চোখ বাদামি, ঠোঁট পাতলা, কান মাঝারি, গায়ের রং সাদা, চুল সোনালি এবং দেহ লম্বা। ককেশীয় নৃগোষ্ঠীর লোকজনেরা সাধারণত কোথায় বসবাস করে? ইউরোপ, আমেরিকা, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মঙ্গোলীয় নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথা চওড়া, মুখ সমতল, নাক মোটা, চোখ ছোট, ঠোঁট মাঝারি, কান লম্বা, গায়ের রং বাদামি, চুল কালো, উচ্চতায় মাঝারি। এরা বসবাস করে মধ্য উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকায়। নিগ্রীয় জনগোষ্ঠী বা নিগ্রীয় নৃগোষ্ঠীর মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথা লম্বা, মুখ লম্বা, নাক মোটা ও মাংসল, চোখ কালো বাদামি, ঠোঁট মোটা,
কান ছোট, গায়ের রং কৃষ্ণবর্ণ, চুল কালো ঘন, দেহ লম্বা এবং মাঝারি। এরা অনেকটা খাটো হয়ে থাকে। এদের বসবাস আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে। সর্বশেষ অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য: এদের মাথা লম্বা, মুখ লম্বা, নাক চওড়া, চোখ কালো, ঠোঁট মোটা, গায়ের রং কালো বাদামি, চুল কালো, দেহ কালো বাদামি। এরা মূলত বসবাস করে অস্ট্রেলিয়া এবং জাপান অঞ্চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 4টি নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, তোমরা যখন বই পড়বে তখন আরও অনেক কথা সেখানে পাবে। তবে আমি সারাংশ হিসেবে এবং মৌলিক দিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, এবং তোমরা যদি এই অংশটি কয়েকবার শোনার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে কোন বিষয়টি আমাদের সামনে এসে হাজির হচ্ছে, অর্থাৎ আমরা মৌলিক বৈশিষ্ট্যটি কিভাবে ধারণ করতে পারছি বা কিভাবে বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন নৃগোষ্ঠীর বা নৃতাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলার পরে আমরা এবার যে প্রসঙ্গটি আনতে চাই সেটি হলো বাঙালি জাতির নৃগোষ্ঠীগত পরিচয়। আমরা বাঙালি জাতি, কিন্তু আমাদেরও একটি নৃতাত্ত্বিক পরিচয় আছে। তোমরা হয়তো অনেকেই জানো বন্ধুরা, নিহারঞ্জন রায়, যিনি বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক, এই ব্যক্তিত্ব লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করেছেন, অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। আজকের সমাজে আমরা অনেক গ্রন্থকারীকে দেখি যারা গ্রন্থাগারের দায়িত্বে থাকেন কিন্তু গ্রন্থাগারের বই পড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না। কিন্তু নিহারঞ্জন রায় বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থটি লেখার ক্ষেত্রে ইনি লাইব্রেরিতে যখন কর্মরত ছিলেন তখন তার ভিতরে এই চিন্তার জন্ম হয়, এবং যেটি এখন বাংলা সাহিত্যের একটি আকর গ্রন্থ। বাংলা ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এমন কোনো বিষয় নেই যে বিষয়ের শিক্ষক, পণ্ডিত মহল, শিক্ষার্থী নিহারঞ্জন রায়ের বাঙালি ইতিহাসের কথা অকুণ্ঠ চিত্তে স্মরণ করেন না। এই ব্যক্তি তার গবেষণামূলক দৃষ্টিভঙ্গিতে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়ে আদি অস্ট্রেলীয়, দ্রাবিড় এবং আর্য প্রভাবের সন্ধান পেয়েছে। একজন ব্রিটিশ আমলা, পাশাপাশি একজন নৃতত্ত্ববিদ, একজন গবেষক, স্যার হারবার্ট রিজলে, তিনি বাঙালি জাতির নৃগোষ্ঠীগত পরিচয়ে মঙ্গোলীয় দ্রাবিড় প্রভাবের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, এবং তিনিই প্রথম বাঙালিকে সংকার জাতি হিসাবে আখ্যায়িত করেন। অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব, এই বিষয়টির কথা স্যার হারবার্ট রিজলে তার গবেষণায় উঠিয়ে
উঠিয়ে এনেছেন। যে হার্টন আরেকজন নৃবিজ্ঞানী, তিনি বাঙালিদের ভিতরে আদি অস্ট্রেলীয়, বৈদিক, আর্য এবং মঙ্গল প্রভাবের সন্ধান পেয়েছেন। এভাবে আমরা যদি বলতে থাকি, অনেক মনীষীর কথা, অনেক চিন্তাবিদের কথা, অনেক গবেষকের কথা, অনেক সমাজতত্ত্ববিদের কথা আমরা বলতে পারি, কিন্তু আমাদের মৌলিক বিষয়টি জানা বড় প্রয়োজন। সেই মৌলিক বিষয়ের ক্ষেত্রে আমরা সবার দৃষ্টিভঙ্গিকে একসাথে করে এক নজরে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় অনুসন্ধানে যে বিষয়টি পাই সেটি হলো এরকম: বাংলা ভূখণ্ডে প্রথম বসতি স্থাপন করে অস্ট্রিক জনগোষ্ঠী, এরপর আছে দ্রাবিড়, এভাবে ক্রমান্বয়ে আসে আর্য, মঙ্গল, শক, সেন, বর্মন, তুর্কি, পাঠান, ইরানি, আরবীয়, আবিসিনীয়, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ এবং ইংরেজ। এই সমস্ত জনগোষ্ঠী যখন বাংলা অঞ্চলে আসে, কেউ শাসন করতে, কেউ ব্যবসা করতে, কেউ ধর্ম প্রচার করতে, কেউ বেড়াতে, তাদের অনেকেই আর এখান থেকে তাদের স্বদেশ ভূমিতে ফিরে যায় না। আমাদের এই অঞ্চলে, আমাদের এই বাংলায় তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে, এখানেই তারা বসতি শুরু করে। তাদের দ্বারা যে প্রজন্ম তৈরি হয়, সেই প্রজন্ম সাংস্কৃতিক অভিযোজনের মাধ্যমে, জিনগত প্রভাবের মাধ্যমে একটি নতুন ধারা সৃষ্টি হয় এই ভূখণ্ডের মানুষের ভিতরে, এবং তারাই মূলত বাঙালি। এবং এর ফলে বাঙালি নৃগোষ্ঠীর ভিতরে শঙ্কর জাতির প্রভাব, এই কথাটি রিজলের সাথে সাথে আরও অনেকেই স্বীকার করেছেন, এবং অধিকাংশ নৃবিজ্ঞানী এবং সমাজতত্ত্ববিদেরা এটি স্বীকার করেছেন। সুতরাং আমরা বলতে পারি, নৃতাত্ত্বিকভাবে বাঙালি হচ্ছে একটি শঙ্কর জাতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সংক্ষেপে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়টি জানতে পারলাম। এখন আমরা আসি বাংলাদেশে প্রধান প্রধান যে নৃগোষ্ঠী বা বাঙালির যে প্রধান যে নৃতাত্ত্বিক পরিচয়, তার বাইরেও কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে। সরকারি হিসেবে আমরা জানতে পারি, বাংলাদেশে 27টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস আছে। বিভিন্ন পুস্তকে, বিভিন্ন গবেষণায় এই সংখ্যায় রকমফের হতে পারে, তবে মোটামুটি আমরা সরকারি হিসেবে 27টির কথা উল্লেখ করতে পারি। বেসরকারি মতে এ সংখ্যা 57টি। আর কিছু এনজিওর পক্ষ থেকে
স্বীকার করা হয় বাংলাদেশে 70টির মতো ক্ষুদ্র জাতিসত্তার বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে। আমরা যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা এখানে প্রধান হিসেবে উল্লেখ করতে পারি, তার মধ্যে গারো, চাকমা, সাঁওতাল, মণিপুরী, রাখাইন, মগ, মারমা, কুকি, খাসিয়া, মুন্ডা, মাহাতো, এরকম ভাবে বলতে থাকলে অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা আমরা বলতে পারি। আমরা যদি পরবর্তীতে সময় এবং সুযোগ পাই, অন্য কোনো ক্লাসে সরাসরি অথবা অনলাইনে তোমাদের সামনে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে মৌলিক আলোচনা সেটি হচ্ছে মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী। মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃতাত্ত্বিক পরিচয় আছে একটি। এরা মূলত মঙ্গোলীয়, কারণ মঙ্গোলীয়দের ভিতরে যেমন গায়ের রং বাদামি, চোখ ছোট, নাক চ্যাপ্টা, মুখমণ্ডল সরু ও লম্বা, আমরা মণিপুরীদের ভিতরে এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করি। যে শেক্সপিয়ার এদেরকে চীনা এবং বার্মিজ হিসেবেও চিহ্নিত করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রদেশ, ভারতের একটি প্রদেশ আসাম রাজ্যের কুকিদের সাথেও মণিপুরীদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। মণিপুরীদের পূর্বপুরুষের নাম পাখাংবা। পাখাংবা একজন সর্বপুরুষ। তিনি জমি কর্ষণরত এক সুন্দরী রমণীকে বিয়ে করেছিলেন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। এটি অনেকটা গল্পের মতো। এই পৌরাণিক কাহিনী বংশ পরম্পরায় মণিপুরীরা মান্য করে এবং পাখাংবা সর্বপুরুষকে তাদের আদিপুরুষ হিসেবে বিবেচনা করে এবং স্বীকার করে। মণিপুরীরা প্রধানত দুইটি গোত্রে বিভক্ত। একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া এবং অন্যটি মৈথেই। মৈথেইরা মনে করে তারা হচ্ছে আসল মণিপুরী এবং এই যে আমরা বিষ্ণুপ্রিয়া গোত্রের কথা বললাম, এরা আবার 7টি উপবিভাগে বিভক্ত: আমাঙ্গ, লুয়াং, মৈরাং, খুমাল, নিংথৌজ, খরা, নংবা। তবে প্রধানত বিষ্ণুপ্রিয়া এবং মৈতেই এই দুটো গোত্রই মণিপুরীদের ভিতরে প্রধান রূপে দেখা যায় এবং মণিপুরীরা মনে করে বিষ্ণুপ্রিয়া হচ্ছে তাদের ভাষা এবং তাদের নিজস্ব লিপি আছে
এই বিষ্ণুপ্রিয়া ভাষাটি ভাষাতাত্ত্বিকরা ইন্দো ইউরোপিয়ান ভাষার অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করেন। তারা এটিও বলেছেন মাগধী প্রাকৃত রূপের অপভ্রংশ হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাষা। এদের আরেকটি ভাষা হচ্ছে মৈথেই ভাষা, তবে এদের কোনো লিপি নেই। তিব্বতী বর্মন ভাষা শ্রেণীর কুকি, আসামের যে কুকি, এই কুকি নৃগোষ্ঠীর ভাষার সাথেও এদের মিল পাওয়া যায়। মণিপুরীরা বৈবাহিক সিদ্ধান্তে বহির্গোত্র বিবাহকে স্বীকৃতি দেন। তাদের সমাজে বিধবা বিবাহ এবং বিবাহ বিচ্ছেদকেও মেনে নেওয়া হয়, তবে এদের বিবাহে কোনো চুক্তিপত্র করা হয় না। পারিবারিক কাঠামোয় লক্ষ্য করা যায় মণিপুরীরা একসময় মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় বিশ্বাসী ছিল, কিন্তু বর্তমানে মণিপুরী সমাজ পুরোপুরি পিতৃতান্ত্রিক এবং পিতৃসূত্রীয় ধারায় বিশ্বাসী। তবে ছেলে না থাকলে পিতার সম্পত্তিতে মেয়েরাই উত্তরাধিকারী হয় এবং এরা একক বা অনুপরিবারে বসবাস করতে পছন্দ করে। অর্থনৈতিক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মণিপুরীদের প্রধান পেশা কৃষি। নারী পুরুষ সবাই মিলে কৃষিকাজ করে। তবে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মণিপুরীরা বসবাস করে তারা ঝুম চাষ পছন্দ করে। সমতলের মণিপুরীরা হাল চাষ এবং তাঁতের কাজও করে। তাদের ভিতরে পুরুষ অপেক্ষা নারীরা বেশি পরিশ্রমী এবং তাদের তৈরি তাঁত শিল্প জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রসিদ্ধ। তবে আজকাল সমাজ পরিবর্তনের গতিধারায় শিক্ষিত মণিপুরীরা চাকরি, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো শিল্প নির্ভর পেশা গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। মণিপুরীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কার। মণিপুরীদের ধর্মীয় বিশ্বাসে লক্ষ্য করা যায় এরা বৈষ্ণব মতে বিশ্বাসী। এরা শ্রাদ্ধ এবং তাদের নিজস্ব পূজা পার্বণে ব্রাহ্মণ পুরোহিত ব্যবহার করে এবং সবাই তিলক গ্রহণ করে। মৃতদেহ সৎকারে এরা পুরানো পন্থাকেই বেছে নেয়। পোশাক পরিচ্ছদে পুরুষ সদস্যরা ধুতি ও লুঙ্গি, মেয়েরা নাক পোশাক পরে। বর্তমানে বাঙালিদের মতো পোশাকও পরতে দেখা যায়। এদের সংস্কৃতি আমরা অনেকেই জানি মণিপুরী নৃত্যের কথা। গণমাধ্যমে, বিশেষ করে টেলিভিশনে, সরকারি বেসরকারি টিভি চ্যানেলে অনেক সময় আমরা মণিপুরী নৃত্য দেখে অত্যন্ত আনন্দ পাই, বিস্মিত হই। তাদের নৃত্যকলা আয়ত্ত করার মেধা এবং কৌশল দেখি। রাসনৃত্যও অত্যন্ত জনপ্রিয়। চম্বি নৃত্য তারা বসন্ত পূর্ণিমায় পরিবেশন করে। নৃত্য গীতকে তারা পবিত্র মনে করে। তারা মনে করে পৃথিবীর সৃষ্টি হয়েছে নৃত্যের মাধ্যমে এবং ভালো কিছু ঘটেও নৃত্যের মাধ্যমে। মণিপুরীদের খাদ্য,
এরা সাধারণত ভাত, মাছ, ডাল, শাকসবজি এগুলোই পছন্দ করে। এরা মাংস ভক্ষণ করে না, অর্থাৎ মাংস খায় না। এই অর্থে অনেকে মণিপুরীদেরকে নিরামিষভোজী বলতেও পছন্দ করে। এদের কিছু ব্যতিক্রমী খাবার আছে তাদের ভাষায়। শিষ্ণ অর্থাৎ ছালা, পান্তে, ভর্তা, বাঁশের কোড়ো, আমরা যেটা আঞ্চলিক ভাষায় আমাদের সাতক্ষীরার ভাষায় যেটা কি বলি বাঁশের কোড়, কলা গাছের থোড়, এগুলো তাদের প্রিয় খাবার। তাদের নিজস্ব সংস্কৃতিতে এটা মিশে আছে। আমরা অনেক কথা বললাম তাদের ভাষা, বিবাহ, পরিবার, সংস্কৃতি এবং যাদের ঐতিহ্য এত শক্তিশালী, যারা আমাদের বাঙালি সমাজের ভিতরে থেকে ক্ষুদ্র পরিসরে তাদের সংস্কৃতির প্রভাব আমাদের সমাজের মূলধারায় রেখে চলেছে, তাদের জনসংখ্যা সম্পর্কে নিশ্চয়ই জানার কৌতূহল জাগছে বন্ধুরা। তারা খুবই অল্প, মাত্র 40,000। তারা বেশিরভাগই বসবাস করে সিলেটের তামাবিল, মৌলভীবাজারের ভানুগাছ, হবিগঞ্জের আসামপাড়া, এই 3টি এলাকায় তাদের মূল নিবাস। ছড়িয়ে ছিটিয়ে অন্যত্র কিছু থাকলেও থাকতে পারে, এবং তাদের একটি বিশাল অংশ চা শিল্পের সাথেও জড়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপকে একটি প্রশ্ন ছিল, মণিপুরী সম্প্রদায়ের পরিবার ও বিবাহ ব্যবস্থার সাথে রাখাইন সম্প্রদায়ের পরিবার ও বিবাহ ব্যবস্থার তফাৎটা কেমন? তাহলে আমরা একটু বিশ্লেষণধর্মীভাবে রাখাইন এবং মণিপুরী সম্প্রদায়ের পরিবার নিয়ে, বিবাহ নিয়ে কথা বলি। তাহলে আমরা বুঝতে পারব মৌলিক তফাৎটা কোথায়। রাখাইন পরিবারে পিতৃতন্ত্র, মাতৃতন্ত্র দুধারাই আছে, ছেলে মেয়ে সমান জমি পায়। কিন্তু আমরা মণিপুরীতে কি পাইছিলাম? মণিপুরীতে আমরা পেয়েছিলাম তারা আগে মাতৃতান্ত্রিক ছিল, কিন্তু এখন পিতৃতান্ত্রিক, এবং পিতার ধারায় সম্পত্তি সন্তানদের ভিতরে বণ্টিত হয়। তবে যদি কোনো পিতামাতার ছেলে সন্তান না থাকে, মেয়েরা জমি পায়। কিন্তু এখানে আমরা দেখছি এখানে পিতৃতন্ত্র, মাতৃতন্ত্র দুটো ধারাই আছে, এবং ছেলে মেয়ে সমান জমি পায়। রাষ্ট্রীয় আইনে যাই থাক, তাদের নিজস্ব সাংস্কৃতিক নিয়ম ছেলে মেয়ে সমান জমি পায় রাখাইন সম্প্রদায়। রাখাইনদের বিবাহ ব্যবস্থা, বৌদ্ধ ভিক্ষু মঙ্গলসূত্র পাঠ করে বিবাহ করা। কিন্তু আমরা মণিপুরীতে কি দেখছিলাম? ব্রাহ্মণ পুরোহিত তারা কাজে লাগায়। আর এখানে দেখছি বৌদ্ধ ভিক্ষু। এর অর্থ বোঝায় রাখাইন নৃগোষ্ঠীর মানুষেরা বৌদ্ধ ধর্মাবলম্বী, বেশিরভাগ বৌদ্ধ দর্শন দ্বারা প্রভাবিত। তাদের ভিতরে চাচাতো, ফুফাতো, খালাতো ভাই বোনের বিবাহ নিষিদ্ধ, কিন্তু মামাতো ভাই বোনের মধ্যে বিবাহ হতে পারে, যেটিকে সমাজ বিজ্ঞানের ভাষায় আমরা কুরাসকাজিন বিবাহ বলতে পারি। তবে এটি পুরোপুরি না, আংশিক কুরাসকাজিন। কারণ পুরোটা চাচাতো, ফুফাতো, খালাতো ভাই বোন এগুলো আসেনি, এজন্য আমরা আংশিক কুরাসকাজিন বলতে পারি। কিন্তু মণিপুরীদের ভিতরে আমরা লক্ষ্য করি যেখানে অন্তর্গোত্র বিবাহ পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু রাখাইন সম্প্রদায়ে
অন্তর্গোত্র বিবাহ আছে, অর্থাৎ এরা অন্তর্গোত্র বহির্গোত্র দুই রকম বিবাহকে কম বেশি স্বীকৃতি দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম যে বিষয়টি, সেটি হচ্ছে এক নজর এরকম: নৃগোষ্ঠী, উদ্দীপক, তৎসংশ্লিষ্ট প্রশ্ন, নৃতাত্ত্বিক বিভাজন, নৃগোষ্ঠীর সার্বজনীন দৈহিক বিভাজন, বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়, মণিপুরী সম্প্রদায়ের উপরে একটু বিস্তারিত আলোচনা এবং তুলনামূলকভাবে মণিপুরী সম্প্রদায়ের পরিবার বিবাহ এবং রাখাইন সম্প্রদায়ের পরিবার ও বিবাহ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ক্লাসটি তোমাদের ভালো লাগছে, তোমরা উপকৃত হয়েছ। তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ক্লাস শুনছ, আমার এই পাঠদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়েছ, তাদের সবাইকে আরেক প্রস্ত অভিনন্দন জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি।